8 আগস্ট কোনো দিবস পালন না করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে। 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস, বর্ষপূর্তিতে জুলাই জুড়ে এনসিপির পদযাত্রা। কুমিল্লায় ধর্ষণ মামলায় 5 জনকে আজই তোলা হবে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ। দ্রুততম সময়ে বিচারের আশ্বাস আইন উপদেষ্টার। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব। এনবিআর ইস্যুতে হার্ড লাইনে সরকার, কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান। এনবিআর এর শাটডাউন কর্মসূচিতে থমকে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম। 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে 8 আগস্ট কোনো বিশেষ দিবস পালন করা হবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে 25 জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়েছিল, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন 5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিন 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে। 36 দিন ব্যাপী জুলাই আন্দোলনের বর্ষপূর্তি কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। 3 আগস্ট ছাত্র জনতার ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করবে দলটি। সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 1 জুলাই থেকে দেশব্যাপী পদযাত্রা দিয়ে শুরু হবে কর্মসূচি। চাকরিতে কোটা বৈষম্য দূর করার দাবিতে উত্তাল রাজপথ। 2024 সালের 16 জুলাই আবু সাইদের আত্মত্যাগের পর বিক্ষোভ রূপ নেয় গণ আন্দোলনে। 3 আগস্ট ছাত্র জনতার এক দফা দাবি ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের সূচনা হয়। 5 আগস্ট এক বছর আগে প্রবল প্রতিরোধের যে মহাকাব্য রচিত হয়েছিল, বছর ঘুরে দুয়ারে সেই রক্তাক্ত জুলাই। আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা দল এনসিপি বর্ষপূর্তি উপলক্ষে ঘোষণা করেছে 36 দিনের কর্মসূচি। 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার ও আন্দোলনকারীদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্রের। সরকার সেই দাবি পূরণের আশ্বাসও দিয়েছিল। আবারও সবাইকে আহ্বান জানাবে এনসিপি। এবার কেউ না আসলেও হবে ইশতেহার পাঠ। আমি মনে করব যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই, ফলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব। পরবর্তীতে সরকারের একটি দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় একটা আইনি ডকুমেন্টে সেটাকে রূপান্তর করা। বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন পূরণ নিয়ে সদ্য বিদায়ী নেতৃত্বের কারো কারো আক্ষেপ নিয়ে মন্তব্য করেনি এনসিপি নেতারা। অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফাজার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর রাতে রাজধানী যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়, পরে নিয়ে যাওয়া হয় কুমিল্লায়। এর আগে ভিডিও ছড়ানোর অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সুমন, রমজান, আরিফ ও অনিক। গেল 26 জুন রাতে বাহেরচর 5 কিত্তা এলাকায় বসতঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সে সময় এলাকাবাসীর হাতে আটক এবং মারধরের শিকার হন অভিযুক্ত ফজর আলী। পরে পালিয়ে যান তিনি। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। শুক্রবার ভুক্তভোগী এ বিষয়ে থানায় মামলা করেন। যেহেতু একটি ধর্ষণ মামলা হয়েছে এবং এটি তদন্ত চলছে, তদন্তের পর্যায়ে যদি জানা যায় এই ঘটনার অন্য কোনো মোটিভ আছে কিনা কিংবা এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, আমরা সবাইকে আইনের আওতায় আনব। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, আসামিদের আদালতে তোলা এবং রিমান্ডের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? প্রত্যেকটা ঘটনারই আপডেট জানাচ্ছি। এই বিশেষ করে আজকের যে ধর্ষণের ঘটনা, সেটি কিন্তু আসলে সকাল থেকেই বলা চলে বিভিন্ন রকমের
নানান গুজব রটানো হচ্ছে। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো মেয়েটি আত্মহত্যা করেছে, কখনো মামলা প্রত্যাহার, বিভিন্ন ধরনের আসলে গুজব কিন্তু ছড়ানো হচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু আসলে এলাকার মধ্যে যে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সেই চাঞ্চল্যের দিক থেকে কিন্তু আসলে যারা বিশেষ করে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বরাবরই এই ঘটনার আসলে দৃষ্টান্ত শাস্তি চান এবং যারা এর সঙ্গে জড়িত তাদের যাতে প্রকৃতভাবেই শাস্তি হয় সেই কামনাটুকু কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত যে 5 জন গ্রেপ্তার হয়েছে এর মধ্যে 4 জন রয়েছেন যারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন এবং এর নেতৃত্ব দিয়েছেন কিন্তু ছাত্রলীগের সভাপতি সুমন, তার নেতৃত্বেই এই ভিডিওটি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এমন তথ্য কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে আসছি। তো এখন পর্যন্ত কিন্তু আদালতে যে তোলার ব্যাপারে আসামিদের কাউকেই কিন্তু এখন পর্যন্ত আদালতে আনা হয়নি। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম মুরাদনগর থানার যিনি ওসি রয়েছেন, সে তার ভাষ্য মতে যে এই যে 4 জন যারা ভিডিওটি ভাইরাল করেছেন তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হচ্ছে এবং মামলার যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে চলমান। সেই মামলার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু আসলে তাদেরকে আদালতে তোলা হবে এবং আদালতে তোলার পরেই কিন্তু আসলে তাদের রিমান্ড চাওয়া হবে কিনা এই বিষয়গুলো আসবে তিনি আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু আসলে স্পষ্টভাবে তারা এখনো আমাদেরকে বলতে পারছেন না ঠিক কখন নাগাদ হাসপাতালে আদালতে নিয়ে আসবেন এই বিষয়টা কিন্তু আসলে এখন পর্যন্ত স্পষ্ট না। ফলে আমরা কিন্তু সকাল থেকেই অপেক্ষা করছি আসলে কখন নাগাদ এই আসামিদেরকে আদালতে নিয়ে আসা হবে। খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সারা দেশের মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ। মাগুরার ঘটনার মতো দ্রুততম সময়ে এবারও বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান উপদেষ্টা। মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতার অপকর্ম বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে গঠিত উপকমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন ঘটনা পুঁজি করে সরকার ও বিএনপি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি। এ সময় রিজভী জানান, 1 জুলাই চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবার, গুম খুনের শিকার পরিবার ও সমমনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে যুক্ত হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় আসতেই হবে এটা বিবেচ্য বিষয় নয়, ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবে বিএনপি। বৃহত্তর স্বার্থের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী আহমেদ। মুরাদনগরে যেটা দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে, ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের বিচার করুন, কিন্তু সেটা না করার কারণে, সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে। দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। নীতি নির্ধারকদের সাথে আলোচনায় বসা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। এদিকে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে অনতিবিলম্বে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। তা না হলে জনগণ ও অর্থনীতির সুরক্ষার সরকার কঠোর হতে বাধ্য হবে। সকাল 9টা থেকে বিভিন্ন করাঞ্চল থেকে আসা কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন রাজস্ব ভবনের প্রধান ফটকের সামনে। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা। ঐক্য পরিষদের মহাসচিব জানান, এনবিআর সদস্যদের মাধ্যমে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। সময় নির্দিষ্ট হলে প্রতিনিধি দল সচিবালয়ে যাবে। এদিকে কর্মসূচির প্রভাবে অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে, বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারাও। 22 জুন থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে চেয়ারম্যান অপসারণের 1 দফা দাবিতে। তবে শাটডাউনের আওতামুক্ত রয়েছে আন্তর্জাতিক যাত্রী সেবা।
ট্যাক্স এবং কাস্টমস থেকে 10 জন 20 জনের একটি ডেলিগেশন মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আজকে আমরা আশা করছি বিকাল 4টায় সচিবালয়ে মাননীয় অর্থ উপদেষ্টা দপ্তরে আমরা বসবো এবং সেখানে যে আলোচনা হবে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করব এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে তার সাথে আলোচনা শেষে আমরা আবার এনবিআর প্রাঙ্গণে ফিরে আসবো। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এখনো ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। এটা তো আমি তো হবে না এরকম কোনো লক্ষণ দেখতেছি না, তো শুধু শুধু প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার তো নেই। আমি তো দেখতেছি হচ্ছে, সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তৈরি আছে। তো যেই বিষয়টা হয় না এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো কোনো লাভ নেই, তাই না? সবাই প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারির জন্য এবং দ্বিমত তো থাকবেই, যে কোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে। আপনি যখনই যেটা বলবেন রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত থাকবে, তো এটা কোনো অসুবিধা নেই, এটা সকলের অধিকার আছে, দ্বিমত পোষণ করার অধিকার আছে। আরে কি বললাম, আমি তো হবে না এরকম কোনো লক্ষণ আমি কোথাও দেখছি না। তো শুধু শুধু যে বিষয়টা হয় নাই এটাকে প্রশ্নবিদ্ধ করে, মানে আননেসেসারি একটা প্রশ্ন, একটা রাজনীতি ইয়ের মানে আমাদের আগামী দিনের নির্বাচনকে এটাকে ব্যাহত করার একটা চেষ্টা করে তো কোনো লাভ নেই। সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। ধন্যবাদ। শহীদ আবু সাইদের মৃত্যুর দিন 16 তারিখে জুলাই সনদে স্বাক্ষরের পরিকল্পনা আছে, তবে তা না হলেও 1 মাসের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। 3 দিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শুরুর আগে কমিশনের পক্ষ থেকে ডক্টর আলী রিয়াজ জানান, পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে কমিশন আগের জায়গা থেকে সরে এসেছে। রাজনৈতিক দলগুলোর অনেক প্রস্তাবনা গ্রহণ করেছে, তাই দলগুলোকেও কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। সবশেষ বৈঠকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা হয়। জামায়াত বলছে, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ একটি স্থায়ী কমিটি থাকা প্রয়োজন। কেউ কেউ এটিকে নির্বাহী কমিটির ক্ষমতা খর্ব করার কথা বলছেন, কিন্তু আগেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের সুযোগ ছিল না। সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য নিয়োগ কমিটি না করার শর্তে একজন ব্যক্তি 10 বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ মেনে নেয় বিএনপি। ঐক্যমত্য হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে, সাধারণভাবে আমরা ঐক্যমত্য হয়েছি রাষ্ট্রপতি গোপন ব্যালটে নির্বাচনের বিষয়ে। প্রধানমন্ত্রীর প্রশাসনিক হস্তক্ষেপের বাইরে, তার নির্বাহী ক্ষমতার বাইরে তার নিয়োগের ব্যাপারে কমিটি করা দরকার। এক ব্যক্তি, এক পরিবার এবং এক দলের উপরে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে রাষ্ট্র কোথায় গিয়ে ঠেকতে পারে। অতএব সেই বাস্তবতায় যদি আমরা শিক্ষা না নেই, তাহলে যেটা হবে ওই একই গাথে আমরা আবার পড়ব। একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি, কনস্টিটিউশন কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারব। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠক চলছে, সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, আপনি প্রতিটি নিউজে আমাদেরকে বরাবর আপডেট জানাচ্ছেন, এই মুহূর্তে সবশেষ কি আপডেট আছে আপনার কাছে বৈঠক সম্পর্কে জানাবেন? ধন্যবাদ নাবিলা। মূলত এখন উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে, সব রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছেন, তবে এখন পর্যন্ত আসলে কোনো বিষয় আসলে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। আজকের দিনে যে 3টি সূচি নিয়ে আজকে আলোচনা হয়েছিল, সেই 3টি সূচির মধ্যে একটি রয়েছে এনসিসির পরিবর্তে সাংবিধানিক এবং সংবিধানবদ্ধ যে প্রতিষ্ঠান নিয়োগ নিয়ে যে আলোচনা বা যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা নিয়ে বিএনপি তাতে রাজি হলেও তাতে শর্ত জুড়ে দিয়েছে। অন্য রাজনৈতিক দলগুলো এর পক্ষে তাদের মতামত দিয়েছেন, তবে বিএনপি তাদের আগের যে অবস্থা
অবস্থান, সেই অবস্থানে খুব একটা পরিবর্তন করেননি। এর বাহিরে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই গঠন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছেন, তারা তাদের মন্তব্য জানাচ্ছেন, বক্তব্য জানাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে উচ্চকক্ষে 100 আসনের কথা যে বলা হচ্ছে, সেখানে নিম্নকক্ষের যেই যারা আসন পাবে রাজনৈতিক দলগুলো, সেই আসনের ভিত্তিতে উচ্চকক্ষের সেই আসনের বিন্যাস হবে। সেইখানকার অর্থাৎ নারী আসনে বর্তমান যে পদ্ধতি বহাল রয়েছে, সেই পদ্ধতির মোতাবেক উচ্চ কক্ষেও একই প্রক্রিয়ায় সংসদ সদস্য মনোনীত করবে রাজনৈতিক দলগুলো। যদিও অনেক রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত থেকে শুরু করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, এনসিপি, তারা মনে করছেন যে এর পরিবর্তে সেখানে সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে যেন সেখানে এমপি নিয়োগ প্রক্রিয়া হয়, অর্থাৎ যারা যত শতাংশ ভোট পাবে নিম্নকক্ষে তার পরিপ্রেক্ষিতেই উচ্চকক্ষে সেখানে আসন বিন্যাস হবে। এবং সেই প্রস্তাবনা নিয়ে এখন মূলত কমিশন সভায় আলোচনা রাখছেন এবং কোন কোন রাজনৈতিক দল সেখানে নানান বিকল্প প্রস্তাবনা দিচ্ছেন। এখন পর্যন্ত আসলে সেই সব কোনো বিষয় নিয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। আরও প্রায় ঘণ্টাখানিক এই বৈঠক চলবে। নিঃসন্দেহে রাজনৈতিক দলের নেতারা বের হওয়ার পর তাদের কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। শাকিল, আপনাকে ধন্যবাদ। সংখ্যানুপাতিক হারে নির্বাচন চেয়ে দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে একটা গোষ্ঠী। পিআর সিস্টেমে নির্বাচন চেয়ে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত চলছে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে এসব অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত, তাই নতুন নতুন দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। একটা গোষ্ঠী ষড়যন্ত্র করে দেশে বিদেশে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলেও দাবি করেন মির্জা আব্বাস। বিএনপি পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। সকালে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় কৃষক সাজিদ শেখের বিরুদ্ধে ভ্যান চুরির অভিযোগ আনে একই এলাকার ভ্যান চালক ইব্রাহিম শেখ। সকালে এই ঘটনায় ইউপি মেম্বারের বাড়িতে সালিশ বসে। এ সময় উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ, আহত হয় শতাধিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে আপনজনের মৃত্যুর খবরে ছুটে এসে নিজেরাই প্রাণ হারালেন ট্রাকের চাপায় পিষ্ট হয়ে। মধ্যরাতে উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান একই পরিবারের 3 জন। ঘাতক ট্রাক সহ চালককে আটক করেছে পুলিশ। আপনজন হারানো স্বজনরা চেয়েছেন দৃষ্টান্তমূলক সাজা। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের 3য় বর্ষের ছাত্র ফাহিম রাতেই মামার মৃত্যুর খবর শুনে ছুটে যান খালাতো ভাই নাইম ও আরেক মামা জাভেদকে নিয়ে। উত্তরার হাসপাতালে মরদেহ দেখে 3 জনই ফিরছিলেন বাসায়। উত্তরা পূর্ব থানার পাশে থেকে সিএনজি নেবেন, এমন সময় বেপরোয়া ট্রাক তাদের 3 জনকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই। একই পরিবারের 3 জনের মৃত্যুর খবরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে আসেন স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা, চান সুষ্ঠু বিচার। 11:30 সময় আমাকে ফোন দিয়েছে, হাসপাতালে আসেন, আপনি হাসপাতালে তোরাইতে যাবো। রাতের মধ্যে সিএনজি পাই না পাই কোনো ঠিক নেই। আমি করছি সকালে যাবো, রাতে 3টার সময় ফোন আছে, রাস্তার মধ্যে লাশ পড়ে রয়েছে। সব আপন সব ওরা আস্তে আস্তে সময় ওদেরকে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে ধাক্কা মারা। ছোটা বউ আমি আসবো, ছোটা বউ আমি আসবো, কি বলবি? ফাহিমের মৃত্যুর খবরে মর্গে ছুটে আসেন আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বন্ধু ও সহপাঠীরাও। 48 ঘন্টার মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে কার্যকর পদক্ষেপের দাবি তোলেন তারা। একসাথে 3 জন মানুষ মারা গেছে, তো এটা স্পট মানে একটা মার্ডার বলা যায়, এটা কোনো অ্যাক্সিডেন্ট না। ফ্রেন্ড তো আমাদের মাঝে ফিরবে না, আমাদের আর কিচ্ছু চাওয়া নেই, আমাদের একটাই জিনিস বিচার লাগবে, আমাদের আর কিছু চাই না। ও আমাদের মানে আমরা যে এত কিছু করলাম ছাত্ররা মিলে, ও শুরু থেকে শেষ পর্যন্ত ও ছিল। আজকে ওরই মতো ও সিস্টেম চেঞ্জ করার জন্য ও মানে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাথে এই জুলাই বলেন আগস্ট বলেন সব সময় অ্যাক্টিভ থাকছে। পুলিশ জানায় ঘাতক ট্রাক এবং চালককে আটক করা হয়েছে। তদন্ত করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। রাত 2টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পাথর ভর্তি ট্রাক আপনার 3 জন পথচারীকে আঘাত করলে তারা আমাদের 2 জনই ঘটনাস্থলে নিহত হয়, আর একজন হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করে। এদিকে বিজয় সরণিতে ভোর 4টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন।
পুলিশ জানায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এভাবে সড়কের প্রাণহানির ইতি দেখতে চান সবাই। আপনজনের প্রশ্ন, কবে থামবে এমন মৃত্যুর মিছিল? রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।